গাজা সিটি দখল নিতে গেলে হুমকিতে পড়বে জিম্মিদের জীবন, শঙ্কা ইসরায়েলি সেনাপ্রধানের। নেতানিয়াহুকে বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান। উপত্যকায় একদিনে নিহত 51। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত 6, আহত অর্ধশতাধিক। হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দাবি নেতানিয়াহুর। রাশিয়ায় জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলা, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের উচিত কিয়েভের দায়িত্ব নেওয়া, বললেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের ডাকযোগে পার্সেল আদান প্রদান সাময়িকভাবে স্থগিত করল ভারত। মার্কিন শুল্ক আরোপের পরই পদক্ষেপ। আলোচনার পর শিগগিরই চালু হতে পারে পরিষেবা। এবং পাকিস্তানের পাঞ্জাবে বিপদসীমার উপরে বইছে নদীর পানি, সরিয়ে নেওয়া হয়েছে 19,000 বাসিন্দাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণে আসেনি দাবানল। গাজায় দুর্ভিক্ষের মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 51 ফিলিস্তিনি। অনাহারে প্রাণ গেছে আরও 8 জনের। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজা সিটি দখলে নিতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা তার। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে, এমনকি ত্রাণ সহায়তা সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারান বহু ফিলিস্তিনি। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী ত্রাণ সংস্থা UNRWA এর মহাপরিচালক ফিলিপ লাজারিনি গাজার পরিস্থিতি নরকের রূপ হিসেবে বর্ণনা করেছেন। বলেন, অনাহার গাজাকে আঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। গাজার সিভিল ডিফেন্স জানায় 6 আগস্ট থেকে জেইতৌন ও সাবরা এলাকার 1000-এর বেশি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে শতাধিক মৃতদেহ আটকে আছে। চলমান গোলাবর্ষণ ও জরুরি সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছে না। এদিকে জরুরি সেবা সংস্থাগুলো জানায় পুরো গাজা এলাকার মধ্যে কোনো নিরাপদ স্থান নেই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে গাজার বাসিন্দাদের লুকিয়ে রাখছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগাযোগকে বাধাগ্রস্ত করছে দেশটি। সম্প্রতি ইসরায়েলি সেনারা 3 মাস ধরে আটক থাকা 13 জন বন্দীকে মুক্তি দিয়েছে। হামাসের বক্তব্য, আন্তর্জাতিক নীরবতা এসব কর্মকাণ্ডকে আরও উৎসাহ যোগাচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজার মোট জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষের কবলে, দাবি জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষক সংস্থার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পুষ্টিহীনতায় মারা যাওয়া 200 জনের মধ্যে 112 জনই শিশু। সংস্থাটির দাবি, ত্রাণ নিতে গিয়ে নিহত 17 শতাধিক ফিলিস্তিনির মধ্যে শুধু বিতরণ কেন্দ্রেই দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 994 জন। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে গাজায় দুর্ভিক্ষের জন্য হামাস এবং দাতব্য সংস্থাগুলোকে দায়ী করেছেন নেতানিয়াহু। ভয়াবহ দুর্ভিক্ষের কবলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এতদিন মুখে বলে আসলেও এবার প্রথমবারের মতো স্বীকার করেছে জাতিসংঘ সমর্থিত বিশ্বের শীর্ষ ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা IPC। সংস্থাটি বলছে 10 লাখ জনসংখ্যার ফিলিস্তিনে গাজার 1/4 মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি, যার পুরোটাই মানবসৃষ্ট। IPCর প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রতি 5টি পরিবারের মধ্যে একটি পরিবার মারাত্মক ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে। পুষ্টিহীনতার শিকার হচ্ছে প্রতি 3 জনের মধ্যে 1-এর অধিক শিশু। এছাড়া অপুষ্টি থেকে নানা রোগে মারা যাচ্ছেন প্রতি 10,000-এর মধ্যে 2 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পুষ্টিহীনতায় নতুন করে আরও 2 জন সহ প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে, যার মধ্যে 112 জনই শিশু। উপত্যকায় ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্যদ্রব্য প্রবেশে বাধা দেওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও গাজায় দুর্ভিক্ষের জন্য হামাস ও দাতব্য সংস্থাগুলোকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শত শত ট্রাক পড়ে থাকলেও জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো তা গ্রহণ করছে না বলে অভিযোগ ইসরায়েলের। এদিকে বিশ্লেষকরা বলছেন, প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ, জাতিসংঘের পরিবর্তে যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত সংস্থা GHFকে বিতরণ কেন্দ্রের দায়িত্ব দেয়া এবং ত্রাণ আনতে গিয়ে দখলদার বাহিনীর হামলায় মৃত্যু তারই ইঙ্গিত দেয়। প্রতিবেদন অনুযায়ী গাজায় ত্রাণ নিতে গিয়ে 1700-র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে GHF-এর ত্রাণ নেওয়ার সময় প্রাণ হারিয়েছেন 994 জন। নাসরিন রুমি, সময় সংবাদ।
গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় পশ্চিমা বিশ্বের সমর্থন হারাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি রুশ গণমাধ্যম আরটিতে উঠে এসেছে এমন তথ্য। বিশ্লেষকদের ধারণা, গাজা যুদ্ধে কিছু সামরিক সফলতা পেলেও দীর্ঘমেয়াদে ইসরায়েলকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলার পথে হাঁটছেন নেতানিয়াহু। জোর গলায় পশ্চিমা সমর্থনের বাণী শুনিয়ে গত 2 বছরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। প্রাথমিকভাবে হামাসের 7 অক্টোবরের হামলাকে কেন্দ্র করে তেল আবিবের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে পশ্চিমা বিশ্বে। তবে বছর গড়াতেই পরিবর্তন হতে থাকে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান। বিপরীতে ফিলিস্তিনিদের পক্ষে জনমত গড়ে ওঠে। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড সহ অন্তত 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার ভবিষ্যৎ মডেল প্রস্তাব তোলে। অপরদিকে গাজার মানবিক বিপর্যয় বাড়তে থাকায় 2024 থেকে পশ্চিমা দেশগুলো খোলাখুলি নেতানিয়াহুর সমালোচনায় নামে। লন্ডন মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দেয়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দেয়। আর ফ্রান্স ইতিহাস গড়ে প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে এতেও দমানো যায়নি নেতানিয়াহুকে। ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তিনি সন্ত্রাসবাদে মদত জোগানোর অভিযোগ তোলেন। মানবিক সংকট আরও প্রকট হয় 2025 সালের মার্চে, যখন ইসরায়েলের প্রায় পূর্ণ অবরোধে গাজায় খাদ্য ও ওষুধের প্রবাহ বন্ধ হয়ে যায়। পশ্চিমা গণমাধ্যম তখন সরাসরি ইসরায়েলকে দুর্ভিক্ষের জন্য দায়ী করা শুরু করে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তীব্র ক্ষোভ দেখান। বলেন, খাদ্য সরবরাহ চালুর বিষয়ে অস্বীকার শুনতে চান না তিনি। তবে কার্যকরী পদক্ষেপ নিতে ইউরোপ এখনও পিছপা হওয়ায় নেতানিয়াহু পশ্চিমা চাপকে কেবল কথার খাতায় সীমিত ধরে নিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে নেতানিয়াহুর ধারণা ট্রাম্প শেষ পর্যন্ত তাকে ত্যাগ করবেন না। যদিও যুদ্ধ যত গভীর হচ্ছে, ইসরায়েল কূটনৈতিকভাবে ততটাই নিঃসঙ্গ হয়ে পড়েছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধে সামরিকভাবে কিছু কৌশলগত সাফল্য মিললেও কূটনৈতিকভাবে নেতানিয়াহু দেশকে এমন এক কোণঠাসা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন যেখানে শর্তহীন সমর্থন পাওয়া আর সম্ভব নাও হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যম বলছে, এই হামলায় অন্তত 6 জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও তেল সংরক্ষণাগার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তেল আবিবের দাবি, এটি হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব। স্থানীয় সময় রোববার ভোরে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। টানা বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। লক্ষ্যবস্তু করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের আশেপাশের এলাকা, বিদ্যুৎ কেন্দ্র ও একটি তেল সংরক্ষণাগার। হাউতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি, হামলায় রাজধানীর পৌরসভা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাউথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, দখলদারদের হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন। এ ঘটনাকে জঘন্য যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে হাউতি নেতৃত্ব বলছে, মার্কিন মদদে চালানো আগ্রাসন ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এতে গাজার প্রতি সমর্থন কোনোভাবেই কমবে না বলেও জানায় বিদ্রোহী গোষ্ঠীটি। গত শুক্রবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হাউথি। এর 2 দিন পরই পাল্টা হামলা চালালো তেল আবিব। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অভিযান সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ। ইসরায়েলের ক্ষতি করার পরিকল্পনা করলে শত্রুপক্ষকে এভাবেই চরম মূল্য দিতে হবে। যারা আমাদের উপর আক্রমণ করবে, আমরা তাকে আক্রমণ করব। যে আমাদের আক্রমণের পরিকল্পনা করবে, আমরা তাকেও আঘাত করব। আমি বিশ্বাস করি গোটা অঞ্চল এখন ইসরায়েল রাষ্ট্রের শক্তি ও সংকল্প সম্পর্কে ধারণা পেয়েছে। ইসরায়েলের দাবি, এই অভিযানে 10টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পাড়ি দিয়েছে প্রায় 2000 কিলোমিটার পথ।